স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী দিলশাদ জাহান আনি, তার কাছে জানবো সবশেষ তথ্য। আনি, এনসিপির বিক্ষোভের সবশেষ অবস্থা সম্পর্কে জানান। নওশিন, আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু এনসিপির সদস্য যারা আছে, নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু কিছুক্ষণ আগে এসে জড়ো হয়েছে। তাদের ঠিক 12টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করার কথা ছিল, কিন্তু তারা 12টার নির্ধারিত সময়ের আগে কি তারা নির্বাচন ভবনের সামনের রাস্তায় এসেছে। তবে এখনো আমরা বেশি নেতাকর্মী দেখতে পারিনি, কিছু এসেছেন। আস্তে আস্তে এনসিপির যে নেতাকর্মী যারা আছেন তারা আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তো তাদের যে দাবি মূলত সেটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন আর স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে। আর এই যে তারা যে বিক্ষোভ সমাবেশটি করবে সেই বিষয়ে গতকাল রাতে কিন্তু বাংলা মোটরে তাদের যে কার্যালয় সেখানে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিক্ষোভ সমাবেশটা করা হবে। এই সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। বক্তব্যে তারা কিন্তু বলছেন বিগত সরকারের সময়ে যেভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা সন্দেহ প্রকাশ করছেন জুলাই অভ্যুত্থানের পর এখন যে অবস্থা তৈরি হয়েছে, মানুষের আশা ছিল, তাদের আশা ছিল, সারা দেশবাসীর আশা ছিল ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন, নির্বাচনে ভোট দেবেন, উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনে যাবেন এবং ভোট দেবেন। তারা সন্দেহ প্রকাশ করছেন যে জনগণের যে আশা আছে নির্বাচনে হবে, তারপর তারা ভোট দিতে যাবেন, সেটা নিয়ে তারা সুবিধা প্রকাশ করেছেন। তাদের যেটি যারা মন্তব্য করেছেন বা তাদের বক্তব্যে তারা যেটা বলেছেন যে তাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই এই কমিশনের উপর তারা আসলে ভরসা রাখতে পারছে না। সেজন্য তারা দ্রুত নতুন করে আরেকটি নির্বাচন কমিশন গঠন করার দাবি করেছেন। সেই সাথে তাদের কিন্তু আরো বেশ কিছু কথা তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা সুন্দর একটি দেশ গড়ার আশা নিয়ে আন্দোলনে এসেছিলেন, সবাই মিলে একসাথে দেশ গড়বে, যেখানে নিরপেক্ষভাবে সব সংস্থা যারা আছে সেগুলো পরিচালিত হবে। কিন্তু তাদের আজকে তাদের প্রতি নেতাকর্মী যারা বলছে তাদের সবার বক্তব্যে একটি বিষয় ফুটে উঠেছে যে তারা কমিশনের উপর ভরসা রাখতে পারছে না। তারা চাচ্ছেন যে দ্রুত নির্বাচন কমিশন যারা আছে পুনর্গঠন করতে হবে, স্থানীয় নির্বাচন দিতে হবে। আর আমরা দেখেছি যে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম বিক্ষোভ করার আগে যে প্রশাসনের যারা আছেন, সকাল থেকে আমরা দেখি যে প্রশাসনের যারা আছেন তারা কিন্তু আগে এখানে অবস্থান নিয়েছেন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছেন তারা কিন্তু আছেন নির্বাচন ভবনের সামনে কিন্তু দাঁড়াচ্ছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই উদ্দেশ্যে কিন্তু প্রশাসনের যে লোকজন আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ জাহান আনি। শেরপুরে বন্য হাতির আক্রমণে 2 জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গজনী পর্যটন কেন্দ্রের ভিতরের বাসিন্দা এফলিস হাগিদক পাহাড় থেকে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে নিহত হন। বুধবার সকালে এফলিসের মৃতদেহের বিভিন্ন অংশ কুড়িয়ে বস্তায় করে বাড়িতে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে ঝিনাইগাতির বাঁকাকুড়া নামক পাহাড়ের অভ্যন্তরে তাকে আক্রমণ করে হাতির দল। এদিকে গজনীর গজারি বাগানে একই রাতে বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন গান্ধীগাঁও গ্রামের আরেক শ্রমিক আজিজুর রহমান আকাশ। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত 30টি দোকান। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাত 1টার দিকে আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে 27 বিজিবি মারিশা জোনের সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে 1 প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাথে যোগ দেয় পুলিশ ও স্থানীয়রা। আগুনে মুদির দোকান, কাপড় ও ঔষধ সহ মোট 30টি দোকান পুড়ে গেছে।
ভারতীয় পণ্য নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। বাংলাবান্ধা দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মূলত কাঁচামাল, আলু, জুস, জুট কাপড়, রানার মোটরসাইকেল ও ওষুধ সহ কিছু প্লাস্টিক পণ্য ভারতে রপ্তানি করা হয়। গত শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য সহ ৬ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এর জেরে দেশের অন্যান্য স্থলবন্দরে প্রভাব পড়লেও বাংলাবান্ধা স্থলবন্দর অনেকটাই প্রভাবমুক্ত। প্লাস্টিক পণ্যের উপর নিষেধাজ্ঞা থাকায় তা বন্ধ থাকলেও জুট ও কাপড়ের রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকায় এর রপ্তানি অব্যাহত আছে। বাংলাবান্ধা দিয়ে বেশি আমদানি হয় পাথর। দাম বেশি থাকায় বেশ কিছুদিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। প্রবলেম হয়েছে ইন্ডিয়া যে নিষেধাজ্ঞা জারি করছে তার ফলে বাংলাদেশের এই বর্ডারে তেমন কোনো প্রভাব পড়ে নাই, কারণ এখান থেকে নেপাল এবং ভুটানে যেটা ছিল ওটা স্বাভাবিকভাবেই পণ্য আমদানি রপ্তানি হচ্ছে কন্টিনিউ। 17 মে ভারত যে একটা প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনের প্রভাব বাংলাবান্ধা পড়ে নাই। স্বাভাবিকভাবেই যে পণ্যগুলো আগে যেত সেগুলো এখন যাচ্ছে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাবান্ধা স্থলবন্দরে রপ্তানি এবং আমদানি দুটি স্বাভাবিক রয়েছে। এই বন্দর দিয়ে কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে। পলিস্টার ও কটন জুট রপ্তানিও অব্যাহত আছে। আমাদের এখান থেকে ভারতে যে পণ্যগুলো যায় তার মধ্যে প্রধান হচ্ছে কটন র্যাক্স এবং পলিয়েস্টার গ্রানুলস। এই দুটি প্রোডাক্ট নিষেধাজ্ঞার পরেও নিয়মিতভাবেই যাচ্ছে। যেমন গত পরশু দিনও 19 ট্রাক ভারতে রপ্তানি হয়েছে। তো বর্তমানে কিছুদিন হলো ইন্ডিয়ান পাথর আমদানি বন্ধ আছে। এটা ব্যবসায়ীদের মধ্যে রেট নিয়ে কিছু সমস্যা হয়েছে। তো এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। তিনি জানান বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। কোরবানির ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও ময়মনসিংহের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশু বেচাকেনা। মূলত ব্যবসায়ীরা এগুলো কিনছেন, কেউ কেউ অনলাইনেও নিচ্ছেন, তাই ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদ সামনে রেখে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের 13 উপজেলার খামারিরা। কাচারীঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে চর ঈশ্বরদিয়া গ্রামে 5 খামারি মিলে 2022 সালে গড়ে তোলেন ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম। এখন গরু পরিচর্যায় ব্যস্ত তারা। খামারটির 35টি ষাঁড়ের মধ্যে বিক্রির উপযোগী হয়েছে 30টি। দেশি ও শাহিওয়াল জাতের এসব গরু বিক্রি হচ্ছে 80,000 থেকে 3.5 লাখ টাকায়। আমরা লাইভ ওয়েটও বিক্রি করি 530 টাকা থেকে 520 টাকা। আর কেউ যদি এভাবে ঠিকায় নিতে চায় সেটাও আমরা বিক্রি করি। ফার্মে গরুটা দেখে বুকিং দিয়ে গেলে ঈদের আগের দিন দিয়ে আসে, বাড়তি কোনো ঝামেলা থাকে না। পশুর জন্য এক খামার থেকে অন্য খামারে ছুটছেন ক্রেতারা। খামারিদের দাবি, প্রাকৃতিক উপায়ে চাষ করা ঘাস আর খড়, খৈল ও ভুসি খাইয়ে মোটাতাজা করায় এসব গরুর চাহিদা বেশি। গমের ভুসি বা এগুলি আমরা খাওয়ান দিই। খাওয়ানোর আধা ঘন্টা পরে শুধু আমরা কাঁচা ঘাস খাওয়াই। কথাবার্তা বনে পছন্দ হয় তাহলে অনলাইনের মাধ্যমেই গরু কিনে নিয়ে নেবো এবার করবেন, কারণ হাটে যাওয়া এবং ওইখানে কিনা কেরিং একটা ঝামেলাই হয়। আরো কয়েকটা ফার্ম দেখবো, দেখি কিনা যায় কিনা। বাইরে থেকে আমাদের বর্ডার এলাকা দিয়ে অবৈধভাবে যাতে কোনো গবাদি পশু আমাদের ক্ষেত্রে প্রবেশ করতে না পারে, আমাদের খামারিরা যাতে তাদের উৎপাদিত গবাদি পশু সঠিক মূল্য পায়, সেই জন্য আমাদের আইনগত এবং সরকারিভাবে যে প্রশাসনিক যে সাহায্য সহযোগিতা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবছর ময়মনসিংহ জেলায় 152টি স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে। মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। ভারতের সাথে 4 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা। ইসহাক দারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন দুই দেশের সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার উদ্যোগকে স্বাগত জানায়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং পাকিস্তানকে আয়রনক্লাড ফ্রেন্ড বলে অভিহিত করেছেন এবং দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গাজা উপত্যকায় গত 2 মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে 326 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে 14,000 শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। গাজার ইসরায়েলের হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধের কারণে খাবার ও পানির মতো জরুরি পণ্যের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন গাজায় 100 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে, যদিও দিনে উপত্যকাটিতে অন্তত 500 ট্রাক ত্রাণের প্রয়োজন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় মঙ্গলবার একদিনেই 98 জনের মৃত্যু হয়েছে। গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছে গত 8 দিনে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 53,600 ছাড়িয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পরমাণু গবেষণায় পিছু না হটলে হামলার সম্ভাবনা বাড়তে পারে। বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে একটি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে ইউরেনিয়াম অপসারণের চুক্তিতে না পৌঁছায় তাহলে হামলার আশঙ্কা থাকছে। শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করতে যাচ্ছে পিসিবি। আগামী 27 মে শুরু হতে যাচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান। সবচেয়ে বড় চমক হচ্ছে অনুপস্থিত 3 অভিজ্ঞ তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার সালমান আখাকে। সহ অধিনায়ক হিসেবে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান। ঘোষিত দলে রয়েছে গত 1 বছরের সবচেয়ে বেশি টি-20 শতক হাঁকানো সাহিবজাদা ফারহান। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।